আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে নিহত হাজারের বেশি, ঐক্যের ডাক প্রেসিডেন্টের। জানিয়ে দিব, যুদ্ধ বন্ধে এবার রাশিয়াকে ছাড়াই যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক শুরু। এরপর রয়েছে যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর 3 বছর কারাদণ্ড। সর্বশেষ থাকছে মার্কিন ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ বাঁধানো জাহাজের ক্যাপ্টেন রুশ নাগরিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে নিহত হাজারের বেশি, ঐক্যের ডাক প্রেসিডেন্টের। সিরিয়ার নিরাপত্তা বাহিনী ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR জানিয়েছে, শুক্র ও শনিবার আলাউই সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত প্রায় 30টি গণহত্যায় 745 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। বিবিসি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই গণহত্যার খবর প্রকাশিত হয়েছে। তবে অধিকাংশ গণমাধ্যমের দাবি, তারা এসব তথ্যের সত্যতা যাচাই করেনি। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি সংঘটিত সহিংসতার পর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। দামেস্কের একটি মসজিদে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের জাতীয় ঐক্য ও বেসামরিক শান্তি বজায় রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা এ দেশে একসঙ্গে বসবাস করতে পারব। এই ভাষণের একটি ভিডিওতে তাঁকে বলতে দেখা গেছে, আসাদ পতনের পর এই ঘটনাগুলো আমাদের প্রত্যাশিত চ্যালেঞ্জের অংশ। লাতাকিয়া ও তার্তুস উপকূলীয় অঞ্চলের শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আলাউই সম্প্রদায়ের এই অঞ্চল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শক্ত ঘাঁটি ছিল। SOHR জানায়, গত 2 দিনে মোট 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যা গত ডিসেম্বর মাসে আসাদ শাসনের পতনের পর সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এদের মধ্যে নারী, শিশুসহ আলাউই সংখ্যালঘুদের সংখ্যা বেশি বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। SOHR আরও জানিয়েছে, সুন্নি ইসলামপন্থী সরকারের নিরাপত্তা বাহিনীর 125 জন সদস্য এবং আসাদের অনুগত 148 জন যোদ্ধা এই সহিংসতায় নিহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র 10% আলাউই সম্প্রদায়ভুক্ত। গত ডিসেম্বর মাসে আসাদের পতনের পর অনেকে অস্ত্র সমর্পণ করলেও এখনো বহু আলাউই গোষ্ঠী অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে। অন্যদিকে দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ সুন্নি মুসলমান। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দেশটির সানা নিউজ এজেন্সিকে জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিশ্বাসঘাতক হামলার পর সরকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। যুদ্ধ বন্ধে এবার রাশিয়াকে ছাড়াই যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক শুরু। ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সৌদি আরবে বৈঠকে বসেছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা। আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে এই আলোচনা শুরু হয়েছে, যার লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত করা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইউক্রেন কি কোনো ছাড় দিতে প্রস্তুত কিনা তা বোঝা। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ছাড়াই রাশিয়ার সঙ্গে বৈঠক করেছিল। এবার তারা রাশিয়াকে বাদ দিয়ে কিয়েভের সঙ্গে বৈঠক করেছে। ইউক্রেনকে বাদ দেওয়ায় সে সময় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে বেশ হাপিত্যেশ দেখা গিয়েছিল। দেশগুলো হতাশা নিয়ে সতর্ক করে বলেছিল, ইউক্রেনকে ছাড়া কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়। এবার অবশ্য রাশিয়া না থাকার বিষয়টি নিয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে ওয়াশিংটন ইউক্রেনের প্রধান মিত্র ছিল। তবে এখন যুক্তরাষ্ট্র তার নীতিতে নাটকীয় পরিবর্তন এনেছে এবং দ্রুত যুদ্ধের ইতি টানার লক্ষ্যে কাজ করছে। ট্রাম্প সরাসরি মস্কোর সঙ্গে যোগাযোগ করছেন, কিয়েভে সামরিক সহায়তা বন্ধ করেছেন এবং ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেছেন। 2022 সালে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে এসব সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মাসে হোয়াইট হাউসে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুতর সংকট সৃষ্টি হয়। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে একটি খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি, যেটিকে ট্রাম্প ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সমর্থনের ভিত্তি হিসেবে চিত্রিত করেছিলেন এবং রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনকে দেওয়া প্রায় $65 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিদান হিসেবে দেখিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে জেলেনস্কি বারবার বোঝানোর চেষ্টা করছেন যে কিয়েভ যুদ্ধের অবসানে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও এই খনিজ সম্পদ চুক্তিতে ইউক্রেন যে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছিল
তা পায়নি। কিয়েভের দৃষ্টিতে এই নিশ্চয়তা ছাড়া কোনো শান্তি চুক্তি সম্ভব নয়। যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর 3 বছর কারাদণ্ড। ইন্দোনেশিয়ার এক টিকটকারকে প্রায় 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, কারণ তিনি তার ফোনে যিশুর একটি ছবির সঙ্গে কথা বলে তাকে চুল কাটার পরামর্শ দিয়েছিলেন। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, সাজাপ্রাপ্ত রাতু থালিসা একজন মুসলিম ট্রান্সজেন্ডার নারী। টিকটকে তাঁর 4,42,000-এরও বেশি অনুসারী রয়েছে। এই প্ল্যাটফর্মে লাইভ ভিডিওতে একটি মন্তব্যের জবাবে তিনি যিশুর প্রতি অবমাননাকর মন্তব্যটি করেছিলেন। যিশুকে তিনি চুল কাটার পরামর্শ দিয়েছিলেন যেন তাকে পুরুষের মতো দেখায়। সুমাত্রার মেডান শহরের একটি আদালত রাতুকে ইন্দোনেশিয়ার ঘৃণা ছড়ানো সংক্রান্ত অনলাইন আইনের অধীনে দোষী সাব্যস্ত করেন এবং 2 বছর 10 মাসের কারাদণ্ড দেন। আদালত বলেছেন, রাতুর মন্তব্য জনসাধারণের শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে পারে, তাই তাকে ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে। এই রায়ের পেছনে বেশ কয়েকটি খ্রিস্টান সংগঠন অভিযোগ দায়ের করেছিল বলে জানিয়েছে বিবিসি। এদিকে মানবাধিকার সংস্থাগুলো, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই রায়কে রাতু থালিসার মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়ঙ্কর আঘাত বলে আখ্যা দিয়েছে এবং রায় বাতিলের দাবি জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেছেন, ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের উচিত নয় দেশটির ইলেকট্রনিক তথ্য ও লেনদেন ইআইটি আইনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্যের জন্য শাস্তি প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করা। তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে আইনগত ব্যবস্থা থাকা উচিত। তবে রাতু থালিসার বক্তব্য সেই মাত্রা অতিক্রম করেনি। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষকে রাতুর দণ্ড বাতিল করে তাকে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন উসমান হামিদ। পাশাপাশি তিনি ইআইটি আইনের বিতর্কিত ধারা সংশোধন বা বাতিলেরও দাবি জানান। 2008 সালে চালু হওয়া ওই আইনটি 2016 সালে সংশোধন করে অনলাইনে মানহানির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। তবে মানবাধিকার ও সংবাদ মাধ্যম সংস্থাগুলো এই আইনকে মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছে। মার্কিন ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ বাঁধানো জাহাজের ক্যাপ্টেন রুশ নাগরিক। ইংল্যান্ডের উপকূলে নোঙর করা ছিল মার্কিন সামরিক বাহিনীর জন্য বিপুল পরিমাণ জেট ফুয়েল বহনকারী ট্যাঙ্কার স্টেনা ইম্যাকুলেট। পরে এটির সঙ্গে সংঘর্ষ বাঁধায় সোলং নামে একটি কার্গো জাহাজ। এতে উভয় জাহাজে আগুন ধরে যায় এবং ব্রিটিশ কোস্টগার্ডের নেতৃত্বে জরুরি উদ্ধার অভিযান শুরু হয়। সিএনএন জানিয়েছে, ব্রিটিশ পুলিশ সংঘর্ষের ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে এবং চরম অবহেলা করে দুর্ঘটনা ঘটানোর সন্দেহে সোলং জাহাজ থেকে 59 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদিকে জাহাজটির মালিক প্রতিষ্ঠান আর্নস্ট্রাসের এক মুখপাত্র সিএনএনকে নিশ্চিত করেছেন যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনিই ছিলেন জাহাজটির ক্যাপ্টেন এবং তিনি রাশিয়ার নাগরিক। মুখপাত্র আরও জানান, জাহাজটির ক্রু সদস্যদের মধ্যেও রাশিয়ান ও ফিলিপিনো নাগরিক রয়েছেন। আধুনিক নৌ প্রযুক্তি থাকার পরও এমন সংঘর্ষ কিভাবে ঘটল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ইংল্যান্ডের গ্রিমসবি ইস্ট বন্দরের প্রধান নির্বাহী মার্টিন বয়ার্স। তিনি বলেন, এটি একটি রহস্যের মতো, কারণ বর্তমান সময়ে সব জাহাজেই উন্নত প্রযুক্তি রয়েছে যা চলার পথ নির্ধারণ করতে এবং যে কোনো বাধা চিহ্নিত করতে সক্ষম। বয়ার্স আরও বলেন, সোলং জাহাজটি কিভাবে নোঙর করা ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খেল, অবশ্যই কোনো সতর্কতা ছিল। রাডারে এটি শনাক্ত করার সুযোগ ছিল। সিএনএন জানিয়েছে, পর্তুগিজ পতাকাবাহী সোলং জাহাজটি সংঘর্ষের একদিন পরও জ্বলছিল। তবে স্টেনা ইম্যাকুলেটের আগুন গতকাল মঙ্গলবারের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। ব্রিটেনের সামুদ্রিক পরিবহন মন্ত্রী মাইক ক্যান জানিয়েছেন, সোলংয়ের এক নিখোঁজ ক্রু সদস্যকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। সোলংয়ের বাকি 13 জন ক্রু সদস্য এবং স্টেনা ইম্যাকুলেটের 23 জন কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। স্টেনা ইম্যাকুলেট জাহাজটি 2,20,000 ব্যারেল জেট ফুয়েল বহন করছে।